রুদ্ধ শান্ত চোখে তাকালো বউয়ের পানে। এই শান্ত চোখে দাঁড়িয়ে থাকা পুরুষটার মাঝে কি চলছে তা বোধহয় সেই ভালো জানে। রাগ হলো কি না বোঝা গেল না, তবে হাতের টাওয়ালটা ছুঁড়ে মারল বউয়ের মুখ বরাবর। মুখের ওপর কিছু পড়ায় অদ্রিজা বিস্ময় নিয়ে তাকালো। মুখের ওপর থেকে ভেজা টাওয়ালটা সরিয়ে আশ্চর্য নিয়ে তাকালো স্বামীর পানে। স্বামীর শান্ত চোখের তাকানো দেখে অদ্রিজা যেন ভয় পেল। স্মরণে এলো লোকটার কথা, না শুনলে লোকটা কি পরিমাণ রেগে যায়। ভয়ে একটা শুষ্ক ঢোক গিলে উঠে দাঁড়ালো। রুদ্ধ এগিয়ে গিয়ে বউয়ের কাছাকাছি বিছানায় বসে পড়ল। অদ্রিজা বিনা বাক্যে নিজের কাজ শেষ করলো। মাথা মুছে দেওয়া শেষ হতেই টাওয়ালটা বারান্দায় রেখে এসে পুনরায় বিছানায় গিয়ে কাত হয়ে শুয়ে পড়ল। রুদ্ধও চুপচাপ রুমের লাইটটা অফ করে দিয়ে একটা জিরো বাল্ব জ্বালিয়ে দিয়ে টান টান হলো। লাইট অফ হতেই মেয়েটা কাচুমুচু করে শুলো, অথচ স্বামীর কাছে আসার চেষ্টা করলো না। রুদ্ধ একটা হতাশ শ্বাস ফেলে বউকে টেনে বুকে নিল। অদ্রিজা হয়তো এতেও বাধা দিত, কিন্তু তখনকার স্বামীর চাহনি স্মরণ হতেই ভয়ে আর কিছু বলার সাহসী হলো না। চুপচাপ পড়ে রইল স্বামীর বুকের ওপর। অতীত। চট্টগ্রামে এসেছে 2 দিন পেরিয়েছে। যে কাজে এসেছিল তা শেষ। তবে এখানকার এক কলেজে তার ডাক পড়েছে, তার জন্য আজকের রাতটা থেকে কালকে কলেজের কাজ শেষ করেই চলে যাবে এমন মনোনিবেশ করেছে রুদ্ধ। কাজগুলো সুষ্ঠুভাবে সম্পূর্ণ করলেও মনের মাঝে যেন কোথাও শান্তি নেই। 2 রাতে একবারের জন্য চোখের পাতা এক করতে পারেনি। চোখের পাতা এক করলেই যে হরিণ চোখের ন্যায় 2 চোখ তার চোখের সামনে ভেসে ওঠে। আবার চোখ খোলা রাখলেও শুধু মেয়েটার কথা স্মরণে আসে। সেই হাসি যেন এখনো তার কানে ঝনঝন করে বাজছে। কি এক মুসিবতে পড়েছে সে। এত 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 মেয়ে তো এতদিন দেখেছে। বলতে গেলে এর থেকে সুন্দর মেয়েও দেখেছে, যারা তার জন্য পাগল হয়েছে। তাহলে এই মেয়ের মাঝেই সে কি এমন পেল যে তাকে ভুলতেই পারছে না? যত ভোলার চেষ্টা করছে ততই যেন বেশি করে মনে পড়ছে। ভেবেছিল সামান্য এক দেখায় দূরে গেলেই ভুলে যাবে, কিন্তু তার বিপরীত কেন হচ্ছে? জবাব মেলে না তার, শুধু যেন মন ছটফট করছে সেই মোহময় হাসি মিশ্রিত মুখটা দেখার তাগিদে। কিন্তু তা কি করে সম্ভব? এখানকার এক কটেজের বারান্দায় দাঁড়িয়ে পাহাড়ে আচ্ছাদিত রাতের শহর দেখতে দেখতে কত কিছু ভেবে চলেছে এক 30-এ পা রাখা নবনির্বাচিত এমপি, যার কাজ এখন অনেক কিছু নিয়ে ভাবা। সেখানে এক পলকে দেখা এক বাচ্চা মেয়েকে নিয়ে ভাবনায় সে মশগুল। 2 রাতের এই অধঃপতনে নিজের পছন্দ হলো না। এত বছরে যতগুলো রাত নিদ্রাহীন কেটেছে তা কেবল কাজের তাগিদে, কিন্তু এই প্রথম যেন কোনো মেয়ের কারণে তার ঘুম হারিয়েছে। এই যেন নিজের কাছেই বড় আশ্চর্যের মনে হচ্ছে। নিজের মাঝের এই অব্যক্ত অস্থিরতা মেটানো তাগিদে নাসিমকে ফোন করে জানালো তার কাছে ড্রিঙ্কসের ব্যবস্থা করে দিতে। সে ভাইয়ের মতো অত তীক্ষ্ণ বুদ্ধিমান না হলেও ছোট থেকে ভাইকে দেখতে দেখতে এখন বেশ বুঝতে শিখেছে তাকে। তাই এই 2 দিনে ভাইকে অন্যরকম দেখে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো তার কি হয়েছে। কিন্তু রুদ্ধ সেদিনও কোনো জবাব দিল না। ভাইকে নীরব দেখে নাসিম আরো চিন্তিত হলেও আরও কিছু জিজ্ঞেস করলো না, ভাইকে একা রেখে চলে এলো। রুদ্ধ সেই রাতটাও নিদ্রাহীন হয়ে মদের নেশায় মগ্ন থেকে কাটিয়ে দিল। মদের নেশায় মেয়েটাকে আদৌ বলতে পারলো কি না শুধুমাত্র সেই ভালো জানে। ভোর রাতের দিকে বোধহয় চোখটা লেগে এসেছিল। সকাল 9টার দিকে নাসিম এসে ডেকে তুলল। সেই কলেজ থেকে একেবারে ঢাকা ফিরে যাবে বিধায় সেভাবেই ফ্রেশ হয়ে এসে তৈরি হয়ে নিল। শুভ্র পাঞ্জাবির পরিবর্তে সাদা শার্ট প্যান্ট জড়ালো, সাথে একটা কালো রঙা ব্লেজার। দেখতে মনে হচ্ছে কোনো নেতা নয়, বরং একজন সফল আর কঠোর বিজনেসম্যান। নাসিম জিনিসপত্র গাড়িতে তুলে ভাইকে নিয়ে রওনা হলো কলেজের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তার বাঁক বেয়ে কলেজে পৌঁছাতে ভালোই সময় লাগলো। কলেজে পৌঁছতে রুদ্ধ নেমে পড়ল। ছাত্রছাত্রীদের ভিড় জমেছে কলেজে। আজ বোধহয় এখানেই নবীনবরণ উৎসব হচ্ছে। এমপি হওয়ার সুবাদে তাকে স্পেশাল গেস্ট হিসেবে নিমন্ত্রণ জানিয়েছিল। তা রক্ষা করতেই এখানে আসা। কলেজ কর্তৃপক্ষ তাকে নিরাপত্তা দিয়ে সম্মানের সহিত আনতে চেয়েছিল, কিন্তু রুদ্ধ তাতে বাধা দিয়ে বলেছিল সেসবের কোনো প্রয়োজন নেই, সে একাই যাবে। এমনকি কাউকে বলারও প্রয়োজন নেই যে কলেজে ঢাকার কোনো এমপি যাচ্ছে। কর্তৃপক্ষ তাই মেনে নিয়েছিল। রুদ্ধ সম্মুখে পা বাড়ালো, পিছে পিছে নাসিমও এগিয়ে গেল। বড় অডিটোরিয়ামটা সুন্দর করে সাজানো। বড় একটা মঞ্চ তৈরি করা হয়েছে।
অনেক মানুষের সমাগম। অনুষ্ঠান শুরু হয়েছে বোধহয়। রুদ্ধ গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলে মঞ্চের এক কোণে চুপচাপ বসে পড়ল। নাসিম থেকে গেল নিচে কোথাও। রুদ্ধর পরিচয় না দেওয়াতে ছাত্রছাত্রী বা তেমন কেউ তার দিকে ধ্যান দিল না। রুদ্ধর এখানে এক মুহূর্তও থাকতে ইচ্ছে হলো না, চেয়েও মন বসাতে সক্ষম হলো না। চলে যাবে ভাবলো, তাই আশেপাশে তাকালো নাসিমকে খোঁজার উদ্দেশ্যে। কিন্তু নাসিমের পরিবর্তে অন্য কিছু দেখে চোখ স্থির হয়ে গেল তার। সে একই রকম অস্থিরতা শুরু হলো বুকের ভিতর। ভেবেছিল মেয়েটাকে শেষ দেখাই দেখবে না, কিন্তু এখানে এমন সর্বনাশী রূপে দেখতে পাবে তা বুঝতেও পারেনি। অসংখ্য ছাত্রছাত্রীদের মাঝে সেই মেয়েটাও বসে আছে, অন্য এক মেয়ের কাঁধে মাথা রেখে, পরনে কালো রঙা শাড়ি জড়ানো। এতে যেন ফর্সা মুখখানা আরো বেশি স্বচ্ছ, নির্মল দেখালো। মেয়েটা চোখ বুঝে রাতে ঘুম হয়নি নাকি, কিন্তু তার এই রূপের যে অন্য কেউ ধুকে ধুকে মরছে তা কি এই ঘুমন্ত কন্যা জানে? রুদ্ধ ধুকপুকানি এত বেড়ে গেল যে তার আড়াল করার তাগিদে একটা হাত বুকের বাঁ পাশে চলে গেল। মেয়েটাকে শাড়িতে যেমন সুশ্রী লাগছে, তেমন আগের দিনের তুলনায় অনেকটা বড়ও লাগছে। মনে হচ্ছে কোনো ভার্সিটি পড়ুয়া মেয়ে। আচ্ছা, মেয়েটা এইখানেই পড়ে কি? রুদ্ধ চোখ দুটো কেবল একটা জায়গাতেই আটকে। এর মাঝে মেয়েটা চোখ মেলে তাকালো, চোখে মুখে বিরক্ত লেপ্টে। যার কাঁধে মাথা রাখা সেই মেয়েটা আর পাশে বসা আর একটা মেয়েকে কিছু বলে উঠে দাঁড়ালো। সেখান থেকে বেরিয়ে অন্য কোথাও হেঁটে চলে গেল। মেয়েটার চুলগুলো আর ছেড়ে রাখা নেই, হিজাবের আড়ালে তা বেঁধে রাখা। রুদ্ধ মেয়েটাকে যেতে দেখে না চাইতেও নিজেও উঠে দাঁড়ালো। প্রিন্সিপাল স্যার রুদ্ধকে অনুরোধ করলো। এসেই যখন পড়েছে তখন যেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দেয়, কিন্তু রুদ্ধ সবকিছু পিছে ফেলে রেখে মেয়েটার পিছু ছুটলো। কিন্তু একটু দেরি হওয়ায় মেয়েটা কোথায় গেছে তা বুঝতে কষ্ট হলো। অনেক খোঁজার পর যখন প্রায় ব্যর্থ হলো, তখন দেখতে পেল মেয়েটা ওয়াশরুম থেকে বের হচ্ছে। দেখতেই রুদ্ধ সেখানে স্থির হয়ে গেল। মেয়েটা চোখে মুখে বোধহয় পানি দিয়েছে, শাড়ির আঁচল দিয়ে তা মুছতে ব্যস্ত। মেয়েটা স্থির না থেকে হেঁটে চলল। মুখ ঢেকে থাকায় দেখতে না পাওয়ার কারণেই এসে রুদ্ধর সাথে ধাক্কা খেলো। ফলস্বরূপ রুদ্ধ এক পা সরে দাঁড়ালো। মেয়েটার কপালে হালকা ব্যথা পেল, রক্ত বুকে আঘাত লাগায়। চোখের সম্মুখে শার্ট ব্লেজার দেখে বুঝলো এটা কোনো ছেলে। পরে শাড়ির আঁচলটা ঠিক করে নিয়ে রুদ্ধর পানে না তাকিয়েই ব্যতিব্যস্ত হয়ে মিহিস্বরে আওড়ালো, সরি, ক্ষমা করবেন ভাইয়া, আমি দেখতে পাইনি, কিছু মনে করবেন না, আই এম সো সরি। কোনো ছেলের সাথে ধাক্কা খেয়েছে বিধায় মেয়েটা বোধহয় ঘাবড়ে গিয়েছিল। এই কারণেই তাকিয়ে দেখেনি। কিঞ্চিত ভয় আর লজ্জা পেয়ে দ্রুত রুদ্ধকে পাশ কাটিয়ে চলে গেল মেয়েটা। রুদ্ধ তখনও সেখানে স্থির দাঁড়িয়ে। মেয়েটা চলে যাচ্ছে সেটাও বোধহয় বুঝতে পারছে না। কেবল তার বুকের যে জায়গাটা মেয়েটার কপালে ঠেকেছিল সেই দিকেই তাকিয়ে রইল অপলক। যখন বুঝলো যার জন্য এখানে ছুটে আসা সে চলে যাচ্ছে, তখনই মেয়েটার যাওয়ার পানে তাকিয়ে অস্থির কণ্ঠে ডেকে উঠল, শুনছেন? একটাবার শুনবেন প্লিজ। কিন্তু ততক্ষণে মেয়েটা তার চক্ষু সীমার বাইরে। রুদ্ধ কেমন অনুভূতি হলো তা নিজেও বুঝলো না। পুনরায় মেয়েটার খোঁজে নামলো, কিন্তু মেয়েটা যেন এক পলকে লাপাত্তা হয়েছে। খুঁজতে খুঁজতে যখন অডিটোরিয়ামের কাছাকাছি এলো, তখন নাসিম সামনে এসে দাঁড়ালো। চঞ্চল কণ্ঠে বলে উঠল, ভাই কোথায় ছিলে তুমি? তখন থেকে খুঁজছি। ঢাকা থেকে কল এসেছিল, আমাদের এখনই বেরিয়ে পড়া উচিত। রুদ্ধ সবই শুনল, কিন্তু মন যেন সেই মেয়েটাতেই আটকে। অস্থির চোখ দুটো ভিড়ের মধ্যে খুঁজে চলল তাকে, কিন্তু কোনো দিশা মিলল না। এক মুহূর্তে কই হারালো। তাহলে এটাই কি তাদের শেষ দেখা? অবশ্য খুঁজে পেলই বা কি অবশ্য খুঁজে পেলেই বা কি হবে? সে কি মেয়েটাকে চায়, নাকি চাইলেই তাকে পেয়ে যাবে? নিজের অনুভূতি বুঝে উঠতে না পারলেও এখন তাদের যেতে হবে। ঠিক বুঝলো। নীরব সম্মতি জানিয়ে প্রিন্সিপালের সাথে দেখা করে নিজের গাড়িতে চেপে বসলো। নাসিমও ড্রাইভিং সিটে বসে গাড়ি ছুটালো। গাড়ি চলতে শুরু হতেই রুদ্ধ গাড়ির গ্লাস গলিয়ে কলেজের পানে তাকিয়ে রইল। যতক্ষণ তা দেখা যায়, হয়তো মনে আশা জেগেছিল মেয়েটাকে শেষ একবার দেখতে পাবে। যতই পথ অতিক্রম হলো ততই নিজের মাঝের অস্থিরতাটা টের পেল। বুকটাকে খালি খালি মনে হলো। মনে হচ্ছে খুব মূল্যবান কিছু ফেলে যাচ্ছে এই চট্টগ্রামের ভূমিতে। সামান্য এক বাচ্চা মেয়ের জন্য এত ছটফটানি কেন হচ্ছে? তাহলে এটাকেই কি ভালোবাসা বলে? প্রথম দেখায় ভালোবাসা এমন কিছু, নাকি মেয়েটার মোহে পড়েছে সে? এই সৌন্দর্যে মোহিত হয়েছে সে। কিন্তু এর থেকে সুন্দরী রমণীতে সে কাছ থেকে দেখেছে, তবে রূপের তো মোহিত হয়নি। তাহলে এই মেয়ে কেন?
মন বারবার কেন বলছে যাস না মেয়েটাকে ফেলি। নিজের কাছে নিজের অনুভূতি পরিষ্কার না হলেও মন যেন আকস্মাৎ বলে উঠল, এই মেয়েকেই তোর চাই, পুরো একটা জীবনের জন্য চাই। ভাবনা উদয় হতেই হঠাৎ করে বলে উঠল। গাড়ি থামা নাসিম। ভাইয়ের হঠাৎ এমন গম্ভীর আদেশ পেতেই ব্রেক কষতে বাধ্য হলো নাসিম। অর্ধেকের বেশি পথ তারা পাড়ি দিয়ে চলে এসেছে, তাহলে হঠাৎ গাড়ি কেন থামাতে বলল? নাসিম ঘুরে ভাইয়ের পানে তাকিয়ে উদ্গ্রীব হয়ে শুধালো। কিছু হয়েছে ভাই? গাড়ি থামাতে বললে কেন? রুদ্ধ জবাববিহীন গাড়িতে হেলে পড়ে কপালের ওপর একটা হাত দিয়ে চোখ বুজে নিল। ভাইয়ের এই নিশ্চুপ ভাব দেখে নাসিম বিচলিত হয়ে শুধালো। দুদিন ধরে তোমাকে অন্যমনস্ক দেখাচ্ছে, সত্যিটা বলো ভাই, কি হয়েছে তোমার? প্লিজ বলো। রুদ্ধ কপাল থেকে হাতখানা সরালো না। সেদিনের কুয়াশাচ্ছন্ন দুপুরের কথা স্মরণ করে ধিমি কণ্ঠে আওড়ালো। ওই মেয়েটাকে আজ আবার দেখেছি নাসিম, মনে হচ্ছে আমার মৌচে মেয়েটার কাছে ফেলে এসছে। ভাইয়ের মুখে প্রথম কোনো রমণীর কথা শুনে নাসিম আশ্চর্যের চরম সীমায় পৌঁছে গেল। কিন্তু কোন মেয়ে নিয়ে বলছে বুঝতে না পেরে পুনরায় অস্থির হয়ে শুধালো। কোন মেয়ের কথা বলছো ভাই? কাকে দেখেছো তুমি? কিছুই তো বুঝতে পারলাম না। ছোট ভাইয়ের এমন অস্থিরতা বুঝতে পেরে রুদ্ধ কপাল থেকে হাত সরিয়ে শান্ত চাহনি নিক্ষেপ করলো নাসিমের পানে। সেদিন প্রথম দেখা থেকে শুরু করে আজকের ঘটনা খুলে বলল। সব শুনে নাসিমের মুখ হা হয়ে গেল। তার ভাইয়ের এই অবস্থা, তাহলে এক মেয়ের জন্য, তা বুঝলো। রুদ্ধ সব শেষ করে আওড়ালো। আমার কেন মনে হচ্ছে আমার মেয়েটার কাছে ফেরা উচিত? ওই মেয়েটাকে আমার চাই। কেন মেয়েটার জন্য আমার বুকে এত অস্থিরতার সৃষ্টি হয়েছে? কারণ একটাই, তুমি প্রেমে পড়েছো ভাইয়া। প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছো তাকে। নাসিম মাঝে মাঝে ভাই না বলে ভাইয়া ডাকে, কিন্তু ছেলেটা কি বলল সে প্রেমে পড়েছে? কিছুটা ভাবুক হয়ে শুধালো। তুই তো এখনো অনেক ছোট, তুই প্রেম ভালোবাসার এমন কি বলছিস? তাছাড়া এত দ্রুত ভালোবাসা হয় বুঝে? নাসিম কিঞ্চিত হেসে বলে উঠল। একটা 22 বছরের ছেলেকে তোমার ছোট মনে হয়? মূলত প্রেম করার বয়স এখন আমাদের। সেসব ছাড়ো। এসব ভালোবাসা কোনো নির্দিষ্ট টাইম মেনে হয় না ভাই। কখনো কখনো তা এক নিমিষেই ঘটে যায়, আবার কখনো কখনো সারা জীবন একসাথে থেকেও হয় না। এ এক অদ্ভুত জিনিস। রুদ্ধ অদ্ভুত চোখে তাকালো নাসিমের পানে। তার থেকে প্রায় 8 বছরের ছোট্ট একটা ছেলে তাকে ভালোবাসার সংজ্ঞা বোঝাচ্ছে। রুদ্ধ মিষ্টি হেসে কিছুটা তাচ্ছিল্য মিশিয়ে বলল। বাহ, মনে হচ্ছে মেয়েদের উপর পিএইচডি করেছিস। তাহলে বল, ভালোবাসা মানে কি? কি করে বুঝবো আমিও কাউকে ভালোবেসে ফেলেছি? ভাইয়ের তাচ্ছিল্য বুঝেও নাসিমের খারাপ লাগলো না, বরং আগের চেয়ে বেশি হেসে প্রতি উত্তর দিল। কে বলেছে কারো ভালোবাসা পায়নি? মানুষটা তো আমার কাছেই বসে আছে। কিন্তু এ ভালোবাসা আর সে ভালোবাসার মধ্যে কিছুটা তফাৎ আছে। যেমন তার প্রতি বিপরীত আকর্ষণ অনুভব করা, তার প্রতি আলাদা চাহিদা তৈরি হবে এমন যখন নিজের মাঝে তার প্রতি অস্থিরতা অনুভব করবা, চোখের আড়াল করতে ভয় পাবা, তাকে একান্ত করে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবা, তাকে হারানোর ভয়ে তোমার আত্মা কেঁপে উঠবে। তখন বুঝবা তুমি তাকে ভালোবেসে ফেলেছো। রুদ্ধ কথাগুলো মন দিয়ে শুনে মুখে কেবল ছোট্ট করে উচ্চারণ করলো। সে ছোট নাসিম এখন অনেক বড় হয়ে গেছে। তা তুই ভালোবাসিস কাউকে? এবারের প্রশ্নে বোধহয় নাসিম লজ্জা পেল। মেয়েদের মতো লাজুক হেসে বলল। কী সব বলো ভাই? এই তো বললা আমি অনেক ছোট। ছোট ছেলেরা কি প্রেম করে বলো? জবাব শুনে রুদ্ধ এক পেশে হাসল। পুনরায় সিটে শরীর এলিয়ে দিয়ে কিছু একটা ভেবে নাসিমের উদ্দেশ্যে বলল। গাড়ি ঘোড়া নাসিম, আমার তাকে চাই। নাসিম হেসে সিটে ঠিকঠাকভাবে বসে গাড়ি ঘুরিয়ে পুনরায় চট্টগ্রামের পথে ছুটল। রুদ্ধ সেভাবেই পড়ে রইল। চোখ মুদে নিয়ে মেয়েটাকে স্মরণ করলো, বিড়বিড় করে উচ্চারণ করলো। একবার দেখা দাও মেয়ে, কথা দিচ্ছে তোমাকে যত্ন করে আগলে রাখবো। প্লিজ একটা বার সামনে এসে দাঁড়ো সেদিনের মতো। এই রুদ্ধ, আপনি কি তাকে স্বপ্নে দেখেছেন? কি সব বলছেন? চোখ খুলুন। রুদ্ধকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে শুধালো অদ্রিজা। সামান্য একটা কথা জিজ্ঞেস করতে যেন তার কণ্ঠ কেঁপে উঠেছে। তখন ঘুমানোর কারণে তার ভালো ঘুম ধরা দেয়নি চোখে।
তাই তো স্বামীর ঘুমের মাঝে বলা কথাটা স্পষ্ট শুনতে পেয়েছে সে। এটাও বুঝেছে হয়তো সেই মেয়েকেই স্বপ্নে দেখে এসব বলেছে। এত ভালোবাসে বুঝি মেয়েটাকে সে স্বপ্নের মাঝেও শুধু তাকেই খুঁজে চলেছে। অদ্রিজা অধরে অধর চেপে নিজের কান্না রোধ করলো। নাড়াচাড়া পেয়ে রুদ্ধ চোখ মেলে তাকালো। বুকের ওপর বউকে দেখে বুঝলো সে এতক্ষণ স্বপ্নে পদাচরণ করছিল। বউয়ের দুটো টলটলে চোখ দেখে অস্থির হলো। কিছু জিজ্ঞেস করার পূর্বেই অদ্রিজা থেমে থেমে শুধালো, আপনি তাকে এখনো খুঁজে চলেছেন, তাই না? এখনো ভুলতে পারেননি তাকে? রুদ্ধ বুঝলো ঘুমের ঘোরে সে ভুল কিছু বলে ফেলেছে, আর তাই শুনে মেয়েটা কষ্ট পাচ্ছে। সে একটা হতাশ শ্বাস ফেলে বলে উঠল, কিসব বলছো? জেগে আছো কেন? ঘুমাও। অদ্রিজার নিজেকে আটকানোর কষ্টকর হলো। কতটা ভালোবাসলে তাকে স্বপ্নেও খোঁজে মানুষ। মেয়েটাকে হারিয়ে কতটা কষ্ট পেয়েছে লোকটা। কেন মেয়েটাকে খুঁজে পেল না? কি হয়েছিল মেয়েটার? জানার ইচ্ছে হলেও যেন হলো না। নিজের অব্যক্ত কষ্ট আড়াল করে কেবল ধরাস্বরে বিড়বিড় করে আওড়ালো, খুব ভালোবাসেন তাকে, তাই না? যদি তাকে খুঁজে পান তাহলে আমি নিজেই আপনাকে তার হাতে তুলে দিব। তাহলে আর আপনাকে কষ্ট পেতে হবে না, একটুও না। নিজের মতো বিড়বিড় করে স্বামীর বুকের উপর থেকে সরতে চাইল। রুদ্ধ বাধা দিয়ে শক্ত করে নিজের সাথে চেপে ধরল বউকে। ভরাট স্বরে বলল, বেশি না বুঝে ঘুমাও অদ্রিজা। ক্লান্ত আমি, ঘুম প্রয়োজন আমার। স্বামী ক্লান্ত শুনে শান্ত হয়ে গেল অদ্রিজা, কিন্তু চোখকে শান্ত করতে সক্ষম হলো না। চোখ ফেটে এক ফোঁটা অশ্রু এসে ভিজিয়ে দিল স্বামীর বুক। রুদ্ধ তা বুঝতে পেরে অস্থির হয়ে মেয়েটাকে বুক থেকে সরিয়ে নিচে শুয়ে দিল। নিজে মেয়েটার ওপর ভর ছেড়ে দিয়ে গলার মাঝে মুখ ডুবিয়ে দিয়ে ছোট ছোট কয়েকটা উষ্ণ চুমো খেলো। নাকের সাহায্যে হালকা স্লাইড করলো। মেয়েটা এতে শিহরণে কেঁপে উঠল। ফলস্বরূপ কান্নাটাও বন্ধ হয়ে গেল। অস্থির হয়ে গেল মেয়েটার সর্বাঙ্গ। বউয়ের অবস্থা বুঝতে পেরে রুদ্ধ স্বস্তি পেল কিছুটা। নিজের অস্থিরতাও কমলো। মেয়েটার গলার ভাঁজে মুখ দাবিয়ে রেখেই ফিসফিসিয়ে আওড়ালো, নিজের মাথা থেকে অচেচিত ভাবনা বাদ দিয়ে শান্ত হয়ে ঘুমাও বেগম। আমাকে বেশি অস্থির করো না, পস্তাতে হবে কিন্তু। বাড়ি জুড়ে ছুটি ছুটি আমেজ। শুক্রবার বিধায় সবাই বাড়িতে উপস্থিত। সকলের ব্রেকফাস্ট শেষ করে সবাই বসে আছে লিভিং রুমে। বাচ্চা সহ বড়রা সবাই টুকটাক গল্পে মেতে উঠেছে। শুধুমাত্র অদ্রিজা আর নূরজাহান বেগম ব্যতীত। রায়া গরম গরম পকোড়া খেতে চেয়েছে বিধায় দুইজন তাই বানানোর আয়োজন করছে। পকোড়া বানানো প্রায় শেষের পথে। নূরজাহান বেগম এক কাপ চা বানিয়ে বৌমার উদ্দেশ্যে বললেন, তুমি চা নিয়ে যাও। তোমার শ্বশুরের সময়ে অসময়ে চা খাওয়ার স্বভাব। সাথে সাথে অন্য কেউ খায় কিনা দেখো। আমি পকোড়া নিয়ে যাচ্ছি। অদ্রিজা দুরুক্তি না করে শাশুড়ির কথা মতো চা নিয়ে বেরিয়ে এলো। লিভিং রুমে আসতেই সবাইকে দেখতে পেল। সেই সাথে নিজ স্বামীকেও বসা দেখলো। ছুটির দিন বিধায় বাড়িতেই আছে। কখন আবার বেরিয়ে পড়বে কে জানে। অদ্রিজা আর চোখে স্বামীর পানে একটু তাকিয়ে শ্বশুরের নিকট এগিয়ে গিয়ে একটা চায়ের কাপ এগিয়ে দিল। রাশিদুল সাহেব পুত্রবধূর কাজে খুশি হয়ে কাপটা হাত বাড়িয়ে নিতে নিতে খুশি মনে আওড়ালেন, এটারই প্রয়োজন ছিল। ধন্যবাদ আম্মু।